হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমরা দেখতে চলেছি 2020 সালে মুক্তিপ্রাপ্ত মিডল ক্লাস মেলোডাইজ মুভির এক্সপ্লেনেশন। এটি একটি মালায়ালাম সিনেমা যার IMDb রেটিং হচ্ছে 7.5 আউট অফ 10। মুভি ডিরেক্টর হচ্ছে ভিনোদ আনন্তজু। আজকের মুভিতে আমরা দুটো বিষয় দেখব। প্রথমত, বাবা মায়ের কথা না শুনে সেই কাজ করতে গেলে সেই কাজে যে সফলতা পাওয়া যায় না এবং নিজের মেধা ও ইচ্ছা শক্তিকে কাজে লাগালে কোনো কিছুই যে অসম্ভব হয় না সেটাই মুভিতে দেখব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভি শুরুতে কেরালার ঘুন্ডুরের একটা বাড়ি দেখি যেখানে আজকে বিয়ে অনুষ্ঠিত হচ্ছে। এরপর মুভি চলে যায় কলাকালারো নামক এক জায়গায়। এক মহিলা অটোতে খাবার তুলে দিচ্ছে। মহিলার স্বামী চিৎকার করে বলছে 7টা বেজে গেল, এখনো চাটনি বানানো হলো না। লোকটি তার ছেলে রাঘবকে বলছে এই চাটনি মালিকার্জুনকে দেওয়ার পর তোকে তো আবার বিয়ে বাড়িতে খাবার নিয়ে যেতে হবে, এই চাটনি বানাতে এতক্ষণ লাগে। রাঘব বলে বাবা এটা বোম্বে চাটনি, বেশি দেরি হলে তুমি যাও না। তার বাবা বলে 30 বছর ধরে আমি তো এইসব সামলিয়েছি। তখনই দুধওয়ালা বাড়িতে দুধ দিতে আসে। দুধ দিতে দিতে বলে আজ কন্ডেলরাও আবারও শুরু করে দিয়েছে। কন্ডেলরাও হচ্ছে রাঘবের বাবা। রাঘব যাওয়ার জন্য তৈরি হচ্ছে। বাইরে তার বন্ধু গোপাল গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। এদিকে বিয়ে বাড়ি থেকে ফোন করে বলে ভাবি নাস্তা তো এখনো এলো না। রাঘবের মা বলে জি ভাইয়া, রাঘব এখনই যাচ্ছে। একটু পর রাঘব সবকিছু ঠিকঠাক ভাবে নিয়ে রওনা দেয় ঘুন্ডুরের দিকে। তাদের এলাকা থেকে ঘুন্ডুর যাওয়ার রাস্তাটা খুব একটা ভালো না। রাঘব গোপালকে বলে আমাদের এই রাস্তা যদি একবার ঠিক হয় তাহলে ঘুন্ডুর খুব তাড়াতাড়ি চলে যাওয়া যাবে। এরপর তারা গাড়িটি দুজন লোকের কাছে থামায়। রাঘব মালিকার্জুনের হাতে নাস্তা তুলে দেয়। মালিকার্জুন পাশে থাকা লোকটিকে বলে আমাদের রাঘব বোম্বে চাটনি খুবই ভালো বানায়। লোকটি খেয়ে বলে খুবই ভালো হয়েছে। এই লোকটা হচ্ছে একজন কন্ডাক্টর যিনি কিনা এই রাস্তা ঠিক করার দায়িত্বে আছেন। মালিকার্জুন আবার গোপালের নিজের চাচা। মালিকার্জুন গোপালকে বলে তোরা তো হোটেল খুঁজতেছিস, তা হোটেল কি পেয়েছিস? রাঘব বলে চাচা আমরা তো ঘুন্ডুর হোটেল খুঁজতে যাচ্ছি না, সেখানে এক বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি। রাঘব গোপালকে বলে তুই কি তোর চাচাকে হোটেলের ব্যাপারে বলেছিস? গোপাল বলে হ্যাঁ বলেছি। তো কি হয়েছে? রাঘব বলে আমার বাবা জানতে পারলে আমাকে আর আস্ত রাখবে না। গোপাল বলে তোর বাবা মনে করে তুই ঘুন্ডুরে হোটেল খুললে সেটা চালাতে পারবি না। আমিও যখন মোবাইলের দোকান দিতে চেয়েছিলাম তখন সবাই এমনই বলেছিল। আমার এই চাচা আমাকে 25,000 টাকা দিয়ে সাহায্য করেছিল। আজকে যারই ফোনের প্রয়োজন তারা সোজা আমার দোকানে চলে আসে। তুই তোর বাবাকে আমার এই গল্পটা শোনাস। এরপর আমরা ঘুন্ডুর শহরটা দেখি। এটি অনেক বড় একটা শহর, অনেক মানুষ এই শহরে বাস করে। রাঘব হোটেলের ব্যাপারে একজনকে জিজ্ঞাসা করে। লোকটি বলে হোটেল পাবে, তবে তার জন্য 7 লক্ষ টাকা লাগবে। রাঘব বলে এত টাকা? আমি তো শুনেছিলাম ঘুন্ডুরে হোটেলের দাম কম। লোকটি বলে যখন দাম কমবে তখন তাহলে নিতে এসো, এখন কোনো কম হবে না। এরপর তারা দুজনে বেশ কিছু জায়গায় হোটেলের সন্ধান করে কিন্তু মনের মতো কোনো হোটেল খুঁজে পায় না। এদিকে বিয়েতে খাবার নিয়ে অটো চলে আসে। অটোওয়ালা সব খাবারই রাখে, শুধু চাটনি সেখানে ছিল না। এদিকে দুজনে হোটেলে বসে খাচ্ছিল। গোপাল বলে এখানে চাটনিটা তো বেশ ভালো। রাঘব হেসে বলে আমি যখন এখানে হোটেল খুলবো তখন আমার বানানো বোম্বে চাটনির নাম চারিদিকে ছড়িয়ে পড়বে। তখন এই রাঘবের বাবা ফোন করে এবং বলে তুই কোথায় রে? গোপাল বলে ভাই সত্যিটাই বল। রাঘব বলে এই তো বাবা, আমি বিয়ে বাড়িতে আছি। রাঘবের বাবা বলে আমাকে মিথ্যে বলিস না, বিয়েতে এখনো চাটনি পৌঁছেনি, তুই তাড়াতাড়ি চাটনি নিয়ে যা। একটু পর রাঘব অটোওয়ালাকে ফোন করে বলে তুই চাটনি কই রেখেছিস? অটোওয়ালা বলে ভাইয়া চাটনি তো ভুল করে অটোতেই রেখে দিয়েছি। রাঘব বলে তুই তাড়াতাড়ি চাটনি নিয়ে বিয়েতে আয়, আমিও সেখানে যাচ্ছি। কিছুক্ষণ পর তারা চাটনি নিয়ে সোজা বিয়ে বাড়িতে আসে। তারা দুজনই বিয়েতে সবাইকে খাবার পাতে তুলে দিচ্ছে। তখনই সেখানে একটা মেয়ে আসে। মেয়েটির নাম সান্ধিয়া। রাঘব সান্ধিয়াকে দেখে কিছুটা মন খারাপ করে, তবে সান্ধিয়াকে দেখে মনে হচ্ছিল সে রাঘবকে অনেক কিছু বলতে চায়। কিন্তু রাঘব সান্ধিয়াকে পাত্তা না দিয়ে তার প্লেটে চাটনি তুলে দেয়। এরপর খাবার নিতে সান্ধিয়ার বাবা আসে এবং বলে রাঘব তুমি নাকি হোটেল খুঁজছো? আমার সন্ধানে একটা ভালো হোটেল আছে, অনুষ্ঠান শেষে আমার বাড়িতে এসো, এই ব্যাপারে কথা হবে। কিন্তু রাঘবের এই ব্যাপারে খুব একটা ইচ্ছে ছিল না। রাঘব গোপালকে বলে সান্ধিয়া মনে করবে আমি এইসব তার জন্যই করছি। অনুষ্ঠান শেষে তারা দুজনে একটা মোবাইলের দোকানে আসে। গোপাল বলে কৃষ্ণা ভাই আমরা আপনার দোকানে মোবাইল কিনতে এসেছি। গোপাল দোকানে থাকা মেয়েটিকে বলে আমাকে কিছু ভালো ভালো মোবাইল দেখা। আসলে গোপাল এখানে মোবাইল কিনতে না এসে মেয়েটিকে দেখতে এসেছে। মেয়েটির নাম গৌতমী। গৌতমী কয়েকটা মোবাইল গোপালকে দেয়। গোপাল দোকানদারকে বলে কৃষ্ণা ভাইয়া এখন তো টাকা আনতে ভুলে গেছি, পরে এসে নিয়ে যাব। কৃষ্ণা ভাইয়া বলে আরে তুমি তো আমাদের পুরনো কাস্টমার, মোবাইলগুলো নিয়ে যাও, পরে না হয় টাকা দিও। গোপাল বলে ভাইয়া আমি পরে এসে মোবাইলগুলো নিয়ে যাব। এই বলে তারা দুজনে হাসতে হাসতে দোকান থেকে বেরিয়ে আসে। এরপর তারা সোজা সান্ধিয়াদের বাড়িতে আসে। সান্ধিয়া দরজা খুলে দেখে রাঘব। সান্ধিয়ার মা রাঘবকে ঘরে বসতে বলে। এরপর সান্ধিয়ার মা তার বাবাকে ফোন করে। তার বাবা বলে যেভাবে হোক তাদের হোটেলটা বিক্রি করতেই হবে, তুমি ফোনটা রাঘবকে দাও। সান্ধিয়ার বাবা রাঘবকে বলে তুমি আগে হোটেলটা দেখে এসো। রাঘব বলে আঙ্কেল আমি তো জায়গা চিনি না। সান্ধিয়ার বাবা বলে তাহলে ফোনটা সান্ধিয়াকে দাও। এরপর বাবা সান্ধিয়াকে বলে তুই রাঘবকে হোটেলটা দেখতে নিয়ে যা। সান্ধিয়া বলে বাবা আমি? তার বাবা বলে হ্যাঁ।
হ্যাঁ। আরে ভয় কেন পাচ্ছিস? রাঘব তো তোর ভাইয়েরই মতো। কিছুক্ষণ পর তারা হোটেলের সামনে দাঁড়ায়। গোপাল কৌশলে সেখান থেকে চলে যায়। সান্ধিয়া রাঘবের দিকে তাকিয়ে আছে, কিন্তু রাঘব সান্ধিয়ার দিকে একবারের জন্য তাকাচ্ছে না। রাঘব বলে, আমি তোমার বাবাকে বলে দেব তোমাদের এই হোটেল আমার পছন্দ নয়। এই বলে রাঘব সেখান থেকে চলে যায়। পরবর্তীতে রাঘব সান্ধিয়ার বাবাকে বলে, আঙ্কেল হোটেলটা আমার ভালো লাগেনি, হোটেলটা খুবই পুরনো এবং হোটেলের সামনে বড় একটা আম গাছ। সান্ধিয়ার বাবা বলে, আরে কোথায় পুরনো, আর আম গাছের নিচে বসে লোকেরা আরামে খাবার খাবে। এখন বলো তুমি কত টাকা দিতে চাচ্ছ? রাঘব বলে, আঙ্কেল হোটেল কেনার বাজেট আমার 4 লাখ টাকা। সান্ধিয়ার বাবা বলে, তুমি এত কম দামে ঘুন্ডুরে তো হোটেল পাবে না, অন্য কেউ হলে 6 লাখ নিতাম, তুমি নিজেদেরই মধ্যে, তাই তোমার কাছে 5 লাখ নেব। রাঘব বলে, আঙ্কেল আমি আপনাকে এই ব্যাপারে জানাবো। এই বলে রাঘব সেখান থেকে চলে যায়। রাঘব চলে যাওয়ার পর সান্ধিয়া বিছানার নিচ থেকে একটা ব্যাগ বের করে, ব্যাগের ভেতর থেকে একটা কাগজ বের করে। এটা ছিল সান্ধিয়ার কলেজের অ্যাডমিট কার্ড। মুভি ফ্ল্যাশব্যাকে যায়। সান্ধিয়া কেরালা ক্রিশ্চিয়ান কলেজ থেকে পরীক্ষা দিচ্ছে। পরীক্ষার হলে গোপাল ও রাঘবও পরীক্ষা দিচ্ছে। পরীক্ষা শেষে তারা দুজনে বেরিয়ে আসে। সান্ধিয়া বলে, তুমি এরপরে কি করবে? রাঘব বলে, এটা নিয়ে তেমন কিছু ভাবেনি, হয়তো গ্রাজুয়েশন কমপ্লিট করব। কলেজ লাইফ থেকেই সান্ধিয়া রাঘবকে খুবই পছন্দ করত। রাঘব এটা বুঝেও না বুঝের ভান করত। একদিন পরীক্ষা শেষে সান্ধিয়া রাঘবকে বলে, তোমায় একটা কথা বলার ছিল। তখনই সান্ধিয়ার বাবা তাকে নিতে চলে আসে। সান্ধিয়ার সাথে সাথে তার বাবার স্কুটিতে উঠে বসে। স্কুটির পেছন পেছন গোপাল ও রাঘব আসে। সান্ধিয়া তাদেরকে দেখে ভয়ে ভয়ে বাড়িতে ঢোকে। একটু সান্ধিয়া তার মাকে বলে, আমি আমার এক বান্ধবীর বাসায় যাচ্ছি। এই বলে সান্ধিয়া বেরিয়ে পড়ে। এর পেছন পেছন রাঘবও আসে। একটু সান্ধিয়া বলে, তুমি এখানে কেন এসেছো? রাঘব বলে, তুমি যে কথাটা বলতে চেয়েছিলে সেটা তো বলো। সান্ধিয়া বলে, পরে বলবো, এখন কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। তখনই তার বাবা হেঁটে আসছিল। এই দেখে গোপাল রাঘবকে বলে দেয়। রাঘব সান্ধিয়াকে জড়িয়ে ধরে বলে, আমি তোমায় ভালোবাসি। এই ব্যাপারটা সান্ধিয়ার বাবা দেখে ফেলে। একটু পর রাঘব দেখে সান্ধিয়াকে তার বাবা জোর করে বাড়িতে নিয়ে যাচ্ছে। রাঘব মনে করে এই জন্য সে নিজে দায়ী। মুভি বর্তমানে আসে। রাঘব ঠিক এই কারণে সান্ধিয়ার সাথে ঠিকভাবে কথাও বলে না। রাতের বেলা রাঘব বাড়িতে ফেরে। রাঘব বাড়ি ফিরে তার বাবা চিৎকার করতে থাকে, কেননা আজ সে বিয়েতে না গিয়ে ঘুন্টুর কেন গিয়েছিল। রাঘব বলে, বাবা আমি ঘুন্টুর গিয়ে একটা হোটেল খোলার সিদ্ধান্ত নিয়েছি। তার বাবা বলে, তা সেখানে গিয়ে তুমি কি বা করতে পারবে? রাঘব বলে, আমি বম্বে চাটনি খুব ভালো বানাতে পারি, আমার নিজের প্রতি বিশ্বাস আছে। তার বাবা বলে, ঘুন্টুরের প্রতিটি কোনায় কোনায় একটা করে হোটেল আছে। রাঘব বলে, বাবা তারপরেও আমি যাব, এইখানে থেকে তোমার এই হোটেল আর ফালতু কিছু লোকের বকবকানি আমি শুনতে চাই না। তার বাবা বলে, শুধু লম্বাই হয়েছিস, বিবেক বুদ্ধি এখনো হলো না। এই শুনে রাঘব রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। রাঘবের মা বলে, তোমাদের বাপ ছেলের যন্ত্রণায় আমি কোথাও চলে যাব। এদিকে গোপালদের বাড়িতে তার চাচা এসেছে। গোপাল বলে, চাচা গ্রামের লোক বলছে রাস্তা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, মালিকার্জুন তার দেওয়া ওয়াদা রেখেছে। মালিকার্জুন বলে, কাজ অর্ধেক হওয়ার পর সরকার টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে, এখন দেখি কি করা যায়। গোপাল তার মাকে বলে, মা চাচা তো কোনো নেতার থেকে কম না, আমি তার ভাগ্য গণনায় দেখেছি চাচা কম করে হলে 80 বছর বাঁচবে এবং একদিন এমএলএ হবে। মালিকার্জুন বলে, আমি কি সত্যি এমএলএ হব? গোপাল বলে, হ্যাঁ চাচা, বিশ্বাস না হলে আমার দোকানে এসে ল্যাপটপে তোমার ভাগ্য দেখে নিও। তখনই গোপালের মা এসে তাকে তাড়িয়ে দেয়, কেননা সে ভুলভাল কথা বলছে। পরের দিন কন্ডেলরা যখন দোকান করছিল তখন কিছু লোক সেখানে বসেছিল। তখন রাঘব ইশারায় বলে, কাল রাতে কি বলেছিলাম মনে আছে? এই বলে রাঘব সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর গোপাল বলে, সান্ধিয়া মেসেজ করে বলেছে তুই সেখানে হোটেল চালালে তার কোনো সমস্যা নেই। রাতে রাঘব বাড়ি আসলে তার মা বলে, সান্ধিয়ার বাবা ফোন করেছিল, তুই নাকি তাদের হোটেলটা কিনবি। আচ্ছা ঠিক আছে, আমি এই ব্যাপারে তোর বাবার সাথে কথা বলবো। একটু পর রাঘবের বাবা তার মায়ের পায়ে তেল দিয়ে মালিশ করে। রাঘবের বাবা বলে, তোমার ছেলে তো বড় হয়ে গেছে, এখন একাই হোটেল দিতে যাচ্ছে। রাঘবের মা বলে, তুমি তো বলেছিলে আমাদের ছেলে একদিন অনেক বড় হবে। রাঘবের বাবা বলে, ও কি করার করবে, আমি এতে কোনো টাকা দিতে পারবো না। রাঘবের মা বলে, তুমি তো আমায় বলেছিলে 30 বছর আগে যখন তুমি এসেছিলে তখন তোমার পাশে কেউ ছিল না, সেই সময় তোমার পাশে যদি কেউ থাকতো তাহলে তোমার খুবই ভালো লাগতো, তাহলে রাঘবের পাশেও তুমি থাকো। রাঘবের বাবা বলে, আমরা তো তার পাশে আছি, এতদিন ধরে তাকে বড় করেছি। রাঘবের মা বলে, আমাদের চিট ফান্ড থেকে কিছু টাকা দিও যাতে করে সে হোটেলে অ্যাডভান্স দিতে পারে। রাঘবের বাবা বলে, না আমি তাকে কোনো টাকাই দিতে পারবো না। পরের দিন সকালে রাঘবের মা তার হাতে 50,000 টাকা তুলে দেয় এবং বলে, যা সান্ধিয়ার বাবাকে দিয়ে আয়। রাঘব বলে, হঠাৎ কি মনে করে? তার মা বলে, আমরা তো তোর পাশে আছি। রাঘব তার বাবার গাল চেপে চলে যায়। তার বাবা বলে, টাকা বুঝে শুনে খরচ করবি। এরপর রাঘব সোজা সান্ধিয়ার বাবার হাতে টাকা তুলে দেয়। সান্ধিয়ার বাবা বলে, বাকি টাকা তাড়াতাড়ি দিয়ে দিও। রাঘব বলে, আঙ্কেল আমি কিছুদিনের মধ্যে দিয়ে দেব। সান্ধিয়ার বাবা বলে, ব্যবসা করছো খুবই ভালো কথা, চাকরি থেকে ব্যবসা করা উত্তম। কিছুক্ষণ পর গোপাল আবারও মোবাইলের দোকানে আসে। গোপাল গৌতমীকে ইশারায় বলে, বাইরে আমি অপেক্ষা করছি, তুমি তাড়াতাড়ি এসো। বাইরে গোপাল গৌতমীর জন্য অপেক্ষা করছে। একটু পর গৌতমী সেখানে আসে। গোপাল বলে, তোমাকে একটা কথা বলার ছিল। গৌতমী বলে, হ্যাঁ বলো। আসলে গৌতমী গোপালকে মনে মনে পছন্দ করত। গোপাল বলে, তোমার জন্ম তারিখটা বলো। গৌতমী তার জন্মসাল বলে। এই শুনে গোপাল তখনই সেখান থেকে চলে যায়। দোকানে গৌতমীকে আরেকটা মেয়ে বলে, কিরে গোপাল কি তোকে প্রপোজ করলো? গৌতমী বলে, না, ও শুধু আমার জন্ম তারিখ জানতে চাইলো। মেয়েটি বলে, ওই অটোওয়ালা থেকে গোপাল ছেলেটা অনেক ভালো। এদিকে গোপাল সোজা তার দোকানে আসে। ল্যাপটপ অন করে গৌতমীর জন্ম তারিখ সার্চ করে। গোপাল দেখে গৌতমীর সাথে তার রাশি সহ কোনো কিছু মেলে না। এটা দেখে গোপালের মনটা খুবই খারাপ হয়ে যায়। পরবর্তীতে রাঘবের বাবা বলে, আমি চিট ফান্ড থেকে টাকা আনতে যাচ্ছি। গোপাল রাঘবকে বলে, ভাই গৌতমী
গৌতমের সাথে আমার কিছুই মেলে না। রাঘব বলে আজকের দিনে এইসবকে বিশ্বাস করে? গোপাল বলে থাক ভাই, গৌতমের সাথে আমার প্রেমের দরকার নেই। দোকানে খেতে আসা লোকেরা বলে তুমি নাকি ঘন্টর যাবে হোটেল করতে। আজকালকার ছেলেরা শুধু শহরে যেতে চায়, গ্রামে আর কেউ থাকতে চায় না। এই শুনে রাঘবের মন মেজাজ খুবই খারাপ হয়ে যায়। রাঘব বলে এইখানে থেকে কি হবে, তোমাদের মতো কাস্টমার ঘন্টা ঘন্টা থাকবে, শুধু চা বা চাটনি খেয়ে চলে যাবে। এইখানে এত কমে ডোসা পাওয়া যায়, যাও ঘুন্টুরে গিয়ে একবার ডোসা খেয়ে আসো, দেখবে কত দাম। এখনই দাম বাড়িয়ে দিলে তোমাদেরকেও খুঁজে পাওয়া যাবে না। আমার মূল্য এখানে কেউ বুঝবে না, ঘুন্টুর গেলে সবাই আমার মূল্য বুঝবে। তখনই রাঘবের বাবা আসে। রাঘবের বাবার শার্ট ছেঁড়া ছিল এবং খুবই রেগে আছে। রাঘব বলে বাবা তোমার কি হয়েছে? বাবা বলে ওই মাল্লিকার্জুন চিট ফান্ডের সব টাকা নিয়েই পালিয়ে গেছে। এই শুনে রাঘব গোপালের দিকে তাকায়, কেননা মাল্লিকার্জুন তো তারই চাচা হবে। প্রেশার বেড়ে যাওয়ায় রাঘবের বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার বলে আপনি এত রাগ কেন করছেন? রাঘবের বাবা বলে তোমার 6 লাখ টাকা লস গেলে বুঝতে। ডাক্তার বলে এত রাগ করলে তো প্রেশার বেড়ে হার্ট অ্যাটাক হবে, তখন তো অপারেশন করতে হবে। রাঘবের বাবা রেগে গিয়ে সেখান থেকে চলে আসে। মাল্লিকার্জুনের বাড়িতে অনেক লোকে এসেছে। সেখানে দুধওয়ালা চাচা মাল্লিকার্জুনের ছেলের গলা চেপে ধরে এবং বলে কষ্ট করে আমি আমার নাতনির জন্য টাকা জমিয়েছিলাম, সেই টাকা নিয়ে তোমার বাপ পালিয়েছে। মাল্লিকার্জুনের ছেলে বলে তোমাদের মতো আমিও চিন্তায় আছি। সেখানে একজন বলে তোমার তো 1 লাখ গেছে, তাতে এমন করছো, কিন্তু কন্ডেল রাওয়ের তো 6 লাখ টাকা গেছে, সে তো চুপচাপই আছে, আমাদের তাকে দেখে শেখা উচিত। মাল্লিকার্জুনের ছেলে বলে উনি তো সকালে এসে ঝগড়া করে গেছে। মাল্লিকার্জুনের ছেলে বলে বাবা আসলে সবার টাকা পেয়ে যাবেন, না হলে আমি দিয়ে দেব। রাঘব গোপালকে বলে আমার সব স্বপ্ন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, আমি বিশ্বাসই করতে পারছি না তোর চাচা এমনটা করবে। গোপাল বলে ভাই তুই হোটেল করার কথা আপাতত ভুলে যা। পরবর্তীতে রাঘবের বাবা বলে ঘুন্টুর গিয়ে হোটেল করার স্বপ্ন মাথা থেকে বের করে দাও। রাঘবের মা বলে আমরা তো অ্যাডভান্স দিয়েছি। এই শুনে রাঘবের বাবা বলে আমি মনে করবো আমাদের ওই টাকা পানিতে ফেলে দিয়েছি, গ্রামে কিছু করলে করো, না হলে সে ঘরে বসে থাক। রাঘব বলে মা গ্রামে তো আমাদের একটা জমি আছে, সেটা বিক্রি করে দিলে কেমন হয়? তার মা বলে ভুলে ওই কথা মুখ থেকে বের করবি না, আমাদের ওই একটাই মাত্র জমি, হোটেল করার চিন্তা তুই মাথা থেকে বের করে দে। রাঘবের বাবা বলে ও তো নিজের স্বার্থের জন্য আমাদেরকে বিক্রি করে দেবে। রাঘবের বাবা মা চিটফান্ড নিয়ে কথা কাটাকাটি শুরু করে। রাঘব বলে আমি স্বার্থপর না, ঠিক আছে আমি এখানে হোটেলে কাজ করব, কোথাও যাব না। এই শুনে তার বাবা মা চুপ হয়ে যায়। কিছুক্ষণ পর সেই দুধওয়ালা মাল্লিকার্জুনের কাছে আসে এবং বলে বাবা আমি সেদিনের ব্যবহারের জন্য ক্ষমা চাচ্ছি, সেদিন আমি মদ খেয়ে মাতলামো করেছি। এই শুনে মাল্লিকার্জুনের ছেলে সেখান থেকে চলে যায়। দুধওয়ালা আরেকজনের কাছে দুধ দিতে আসে। লোকটি বলে তোমার না একটা নাতনি ছিল, তার কি খবর? দুধওয়ালা বলে নাতনির কলেজে ভর্তির জন্য চিট ফান্ডে টাকা জমিয়েছিলাম, বাপ মা মরা নাতনি আমার, তাকে মনে হয় আর কলেজে ভর্তি করাতে পারলাম না। লোকটি ভেতর থেকে কিছু টাকা নিয়ে এসে দুধওয়ালাকে দেয় এবং বলে তুমি তোমার নাতনিকে কলেজে ভর্তি করো, যখন মাল্লিকার্জুন টাকা দিবে তখন আমায় টাকা ফেরত দিয়ে দিও। দুধওয়ালা বুক ভরা শান্তি নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। পরবর্তীতে দুধওয়ালা তার নাতনিকে কলেজে পাঠায়, এই জন্য সে খুবই খুশি হয়। রাতের বেলা মা দেখে তার ছেলে হোটেলের জন্য খাবার তৈরি করছে। পরের দিন একজন রাঘবকে বলে খুব তো বলেছিলে ঘুন্টুর গিয়ে হোটেল খুলবে, তাই এখন কি হলো? আরো অনেক অপমান করে কথা বলে। লোকটির কথা রাঘবের বাবার কানে পড়ছে। এদিকে গোপাল তার চাচাকে খুঁজে বেড়াচ্ছে, এমনকি তারা পুলিশে মিসিং কেসও করে। 2 দিন পরে এক অটোওয়ালা গৌতমীকে বলে আমার অটোতে ওঠো। গৌতমী বিরক্ত হয়ে চলে আসে। পেছন থেকে অটোওয়ালা বলে কিছুদিন পর তুমি তো আমার বউই হবে। রাঘব এখন চুপচাপ শুধু হোটেলের কাজই করে। একদিন রাঘবের বাবা শান্তির বাপকে ফোন করে বলে আমার একটা জমি আছে, সেটা একটু বিক্রির ব্যবস্থা করে দাও, বিক্রির টাকা দিয়ে আমি তোমার হোটেল কিনবো। রাঘব বলে বাবা আমি তো বলেছি আমি এখানে যা করার করব, তাহলে তুমি কেন জমি বিক্রি করছো? রাঘবের বাবা বলে সব কথা থেকে মন খারাপ করতে হবে, আমরা তোমার বাবা মা, আমরা তো তোমায় অনেক কিছু বলতেই পারি, আর আমি এখন যা করছি তার সবকিছু ভেবে চিন্তে করছি। তখনই শান্তির বাবা ফোন করে বলে ভাইজান জমিটা আমাকেই দেন, এর বদলে আমি হোটেলটা দিয়ে দেব। রাঘবের বাবা এতে রাজি হয়ে যায়। রাঘবের বাবা বলে যাও গিয়ে সবকিছু গোছগাছ করো। রাঘবের মা হেসে সম্মতি জানায়। রাঘব খুব খুশি হয়, কেননা তার স্বপ্নটা এখনো মরে যায়নি। আসলেই বাবারা অনেক কথাই বলে থাকে, দিন শেষে সেই বাবারাই কিন্তু পাশে থাকে। 2 দিন পর রাঘব তার বাবাকে নিয়ে রেজিস্ট্রি অফিসে আসে। এখানে আগে থেকে শান্তিয়ার বাবা ছিল, আজ তারা মূলত জমিটা রেজিস্ট্রি করতে এসেছে। এদিকে শান্তিয়ার মা শান্তিয়াকে এই ব্যাপারটা জানায়। শান্তিয়া এতে খুবই ঘাবড়ে যায় এবং সাথে সাথে রাঘবকে ফোন করে। তবে রাঘব ছিল দুজনের মাঝখানে, তাই ইচ্ছে থাকা সত্ত্বেও সে ফোনটা ধরে না। শান্তিয়া বারবার করে ফোন করতে থাকে। রাঘব বারবারই ফোনটা কেটে দেয়। এরপর শান্তিয়া সোজা গোপালকে ফোন করে। ফোনটা গোপালের মা ধরে বলে গোপাল এখন গোসল করছে, ও পরে কথা বলবে। তখনই শান্তিয়ার ফোনের টাকা শেষ হয়ে যায়। শান্তিয়ার সাথে সাথে বাড়ি থেকে বের হয়। শান্তিয়া একটি দোকানে এসেছে টাকা ঢোকাতে। যেহেতু শান্তিয়া তারা ছিল, সেহেতু সে খুব তাড়াতাড়ি নাম্বার বলে। দোকানদার বৃদ্ধ হয়, তাকে আস্তে নাম্বার বলতে বলে। এতে শান্তিয়ার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, তবুও সে আস্তে আস্তে নাম্বার বলে। ফোনে টাকা ঢুকিয়ে গোপালকে আবারও ফোন করে। গোপালকে সে পুরো ব্যাপারটাই খুলে বলে। গোপাল বলে এটা যদি রাঘবের বাবা জানতে পারে তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। এদিকে রাঘবদের জমি রেজিস্ট্রি সম্পন্ন হয়। একটু পর রাঘব শান্তিয়াকে বলে তোমার বাবা ছিল তাই ফোন ধরতে পারেনি। শান্তিয়া বলে রেজিস্ট্রি তো হয়ে গেছে তাই না? রাঘব বলে হ্যাঁ হয়ে গেছে। শান্তিয়া রাঘবকে পুরো ব্যাপারটাই খুলে বলে। এটা শুনে রাঘব তো আকাশ থেকে পড়ে। রাঘব ভাবে এটা বাবাকে কোনোভাবে জানতে দেওয়া যাবে না। পরের দিন রাঘবের বাবা পেস্টে চাপ দিয়ে পেস্ট বের করছে, তাহলে ভাবুন মালটা কেমন। এদিকে রাঘব তার সবকিছু অটোতে ওঠায়। রাঘবের বাবা মোবাইলে একটা SMS দেখে
এটা যদি 10 জনকে পাঠান কিছুক্ষণের মধ্যে একটা ভালো খবর পাবেন। রাঘবের বাবা এটা 10 জনকে পাঠায়। তখন পাশে একজন বলে, ক্যান্ডেলা তোর তো একটা জমি আছে, আরে তোর তো কপাল খুলে গেছে, এখন তো সেই জমির দাম 10 গুণ বেড়ে গেল, কারণ তোর জমির পাশে একটা বড় রাস্তা হবে। এই শুনে রাঘব ও গোপাল পালিয়ে যায়। রাঘবের বাবা পেছনে এসে গাড়ি থামাতে বলে, কিন্তু তারা আর গাড়ি থামায় না এবং সোজা ঘুন্ডুরের পথে রওনা দেয়। অবশেষে তারা হোটেলের সামনে এসে পৌঁছে। দুই বন্ধু মিলে হোটেলের ভেতরটা পরিষ্কার করে, ভেতরে টেবিল চেয়ার রাখে, রান্নাঘরে সবকিছু ঠিকঠাক করে। এরপর তারা দুজনে রান্নার জন্য পেঁয়াজ রসুন কেনে। দোকানটা তারা খুব ভালোভাবে সাজায়। পরের দিন রাঘব সান্দিয়াদের বাড়িতে আসে এবং বলে, তোমার বাবা কোথায়? সান্দিয়া বলে, বাবা তো বাড়িতে নেই। রাঘব কার্ড দিয়ে বলে, আমার হোটেলে উদ্বোধন, তাই তোমার বাবাকে আসতে বইলো এবং তুমিও এসো। সান্দিয়া বলে, আচ্ছা জানো। সান্দিয়ার মুখে জানো কথা শুনে রাঘবের মন তো পুরাই চাঙ্গা হয়ে ওঠে। দুজনে খুব খুশি হয়। রাঘব হাসি মুখে তাদের বাড়ি থেকে বেরিয়ে আসে। উদ্বোধনের জন্য দোকান খুবই সুন্দরভাবে সাজিয়েছে। রাঘবের বাবা মা আসে। রাঘব তার বাবার ব্যাগ নিতে গেলে তার বাবা ব্যাগ দেয় না। একটু পর সান্দিয়া ও তার বাবা মাও আসে। উদ্বোধনের জন্য রাঘব তার বাবাকে নারকেল ফাটাতে বলে। রাঘবের বাবা নারকেল তার মায়ের হাতে দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। আসলে রাঘবের বাবা রাঘবের উপর এখনো রেগেই আছে। একটু পর সান্দিয়ার বাবা রাঘবের বাবাকে বলে, ভাইজান রাগ করে আর কি করবেন, জমির পাশে যে রাস্তা হবে সেটা আগে থেকে আমি জানতামই না। রাঘবের বাবা বলে, আমি মানছি আমি তোমার মতো এত চালাক নই, কিন্তু তাই বলে এত বোকাও নয় যে যাই বলে তাই মেনে নেব। রাঘব তার স্পেশাল বোম্বে চাটনি বানায় এবং সবাইকে খেতে দেয়। সান্দিয়া বলে, খাবার খুবই মজা হয়েছে। এরপর সান্দিয়া ও রাঘব ভালো সময় কাটাতে থাকে। একদিন সান্দিয়া বলে, তোমার কি মনে হয় বাবা আমাদের এই সম্পর্ক মানবে? রাঘব বলে, একবার শুধু আমার হোটেল ফেমাস হয়ে যাক, তারপর আমি তোমার বাবার সাথে কথা বলবো। এরপর রাঘব তার হোটেল নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। প্রথম তার হোটেলে কিছু মানুষ আসতো, কিন্তু যত দিন যেতে থাকে ততই হোটেল ফাঁকা হতে থাকে। রাঘব কিছুতে বুঝে ওঠে না যে এমনটা কেন হচ্ছে, কোনো মানুষই তার হোটেলে আর আসে না। এই বিষয়টা সান্দিয়ার বাবাও দেখে ফেলে। রাতের বেলা সান্দিয়ার বাবা কিছু ছেলের ফটো দেখে, সেখান থেকে একটা ছেলের ফটো সান্দিয়াকে দেখায়। সান্দিয়ার বাবা বলে, ছেলে আমাদের অফিসে চাকরি করে। সান্দিয়া বলে, বাবা আমি তো এখনই বিয়ে করতে চাই না, আমি চাকরি করতে চাই। এই শুনে সান্দিয়ার বাবা বলে, দেখি তাদের সাথে কথা বলে তারা তোকে বিয়ের পরে চাকরি করতে দেবে কিনা। এটা শুনে সান্দিয়া খানিকটা চিন্তায় পড়ে যায়। পরের দিন হোটেলের একটা ছেলে লোকেদের ধরে ধরে হোটেলে আনতে চায়, কিন্তু কেউই আর হোটেলে আসতে রাজি হয় না। রাঘব বলে, দেখ তো হোটেলের নামটা দূর থেকে দেখা যায় কিনা। ছেলেটা বলে, ভাইয়া একদমই দেখা যায় না, আমের পাতা দিয়ে নামটা ঢেকে গেছে। এই শুনে রাঘব গাছে ওঠে এবং আমের পাতা কেটে দেয়। তখনই সেখানে সান্দিয়া চলে আসে। এরপর রাঘব সান্দিয়াকে হোটেলের ভেতর নিয়ে আসে। সান্দিয়া বলে, বাবা আমার জন্য ছেলে দেখছে। রাঘব বলে, আমি আমার মায়ের থেকে চাটনি বানানো শিখেছি যাতে করে ঘুন্টুর এসে ভালো কিছু করতে পারি। হোটেলের অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না, এই অবস্থায় তুমিও যদি আমাকে ছেড়ে চলে যাও, তুমি তোমার বাবাকে বলো যে তুমি বিয়ে করবে না। সান্দিয়া বলে, কেউ এটা জিজ্ঞাসাই করে না যে আমার কি পছন্দ, সেদিন তুমি না বলেই আমাকে জড়িয়ে ধরেছিলে, সেদিন থেকে বাবা আমার সাথে ঠিকভাবে কথাই বলে না। রাঘব বলে, এইসবের জন্য আমি দায়ী, তুমি এত চিন্তা করো না, আমরা দুজনে একটা না একটা পথ বের করবোই। পরের দিন গোপাল সেই মোবাইলের দোকানে আসে, কিন্তু গোপাল এবার গৌতমের দিকে তাকায়ও না এবং সেখান থেকে চলে যায়। গৌতম এই দেখে তার পেছন পেছন যায়। গোপাল বলে, আমি তোমায় ভুলে গেছি, কারণ তোমার জন্মদিনের সাথে আমার কুণ্ডলী মিলে না। এই বলে গোপাল সেখান থেকে চলে যায়। গোপালের কথা শোনার পর গৌতমী খুবই কান্না করে। গৌতমীকে এইভাবে বলাতে গোপালও মনে মনে খুবই কষ্ট পাচ্ছে। রাতে হোটেলের ছেলেটা বলে, ভাইয়া খাবার তো নষ্ট হয়ে গেছে। রাঘব বলে, যা ফেলে দিয়ে আয়, প্রতিদিন আর কত খাবার যে নষ্ট হবে। একটু পর রাঘব হাতে একটা কুঠা নিয়ে আসে, কুঠা দিয়ে আম গাছটা কাটতে থাকে। রাঘবের মনে হচ্ছে যত নষ্টের মূলে এই আম গাছ। তখনই সেখানে গোপাল চলে আসে। গোপাল বলে, তুই কি পাগল হয়েছিস? এত সহজে কোনো কিছু হয় না, ধৈর্য ধর, সবকিছু ঠিক হয়ে যাবে। রাঘব বলে, ভাই কোনো কাস্টমারই আসে না, আমি তো ধৈর্য ধরতে পারবো, কিন্তু এদিকে যে সান্দিয়ার বিয়ে দিয়ে দিচ্ছে, আমি যদি সফলতা না পাই তাহলে না জানি কি কি হবে। পরের দিন সান্দিয়াকে দেখতে পাত্রপক্ষ এসেছে। পাত্রপক্ষ সান্দিয়াকে পছন্দ করে। একটু পর সান্দিয়া বলে, বাবা আমি এই বিয়ে করব না। তার বাবা বলে, কেন করবি না? তারা তো বলেছে তুই বিয়ের পরও চাকরি করতে পারবে, তাহলে তোর সমস্যাটা কোথায়? সান্দিয়া বলে, আমার পছন্দ অপছন্দের কি কোনো মূল্য নেই? পরবর্তীতে রাঘব তার হোটেলে সবকিছু ফ্রি করে দেয় যাতে এই দেখে মানুষ খেতে আসে। কিছুক্ষণ পর একজন আসে। রাঘব বলে, স্যার আমাদের হোটেলে স্পেশাল বোম্বে চাটনি, একবার তো ট্রাই করে দেখুন। এরপর রাঘব লোকটিকে খেতে দেয়। লোকটি খাওয়া বাদ দিয়ে রেগে গিয়ে বলে, আগে হোটেলের ভেতর গন্ধ দূর করো, তারপর খেতে দিও। এই শুনে রাঘব হোটেলের ছেলেটিকে বলে, দেখ তো ভেতরে কোনো ইঁদুর মরেছে কিনা। রাঘব নিজেও দেখতে থাকে, কিন্তু কোনো ইঁদুরই পায় না। তখন সান্দিয়া ফোন করে বলে, আমি বাবাকে তোমার কথা বলে দিয়েছি। রাঘব বলে, আমার সময়টা খুবই খারাপ যাচ্ছে, আর এই সময় তুমি বিয়ের কথা বলছো। সান্দিয়া বলে, আমি কিছু জানি না, এখন যা করা তুমিই করো। রাঘব বাড়িতে আসে। রাঘব ভয়ে ভয়ে তার বাবাকে বলে, বাবা আমি সান্দিয়াকে বিয়ে করব, তাকে বিয়ে করলে তার বাবা আমাদের জমিটা ফেরত দেবে। রাঘবের বাবা বলে, এতদিনে একটা ভালো সিদ্ধান্ত নিয়েছো। রাঘবের বাবা তখনই বের হয় সান্দিয়ার বাবার সাথে কথা বলতে। রাঘব বলে, বাবা আমিও তোমার সাথে যাব। তার বাবা বলে, যেতে পারিস, তবে সেখানে গিয়ে চুপচাপ থাকবি। এরপর তিনজনে মিলে রওনা দেয় এবং সান্দিয়াদের বাড়িতে আসে। রাঘবের বাবা বলে, সান্দিয়াও আমার ছেলে, দুজন দুজনকে পছন্দ করে, তাই তাদের বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছে। সান্দিয়ার বাবা বলে, সান্দিয়াকে তো অন্য পাত্র দেখে গেছে। রাঘবের বাবা বলে, তাদের পছন্দের বারে কিছু করবেন না, আমার ছেলে তো এখন নিজস্ব হোটেল চালায়। সান্দিয়ার বাবা বলে, আপনার ছেলের হোটেল তো চলেই না, এই বয়সে কেউ চাকরি না করে হোটেল করে? এই
শুনে গোপাল বলে সান্দিয়াকে তো পাত্রপক্ষ জমির লোভে বিয়ে করছে। সান্দিয়ার বাবা বলে তাহলে রাঘবের কি জমিটা লাগবে না? রাঘব বলে আমার কোনো জমি লাগবে না। সান্দিয়ার বাবা বলে এটা তোমার বাবাকে বলতে বলো। রাঘবের বাবা বলে ভাইজান এসব ব্যাপারে আমরা পরে কথা বলবো। সান্দিয়ার বাবা বলে আমি আমার মেয়েকে ওই পাত্রের সাথে বিয়ে দেব। এই শুনে তারা সেখান থেকে চলে যায়। গাড়িতে রাঘবের বাবা বলে তোমাদের বলেছিলাম চুপ থাকতে, জমির ব্যাপারে কথাকে বলতে বলেছে, আমি তো তাকে বোঝাতাম। রাঘব দোকানে এসে বলে শিবা তোকে তো বলেছে ইঁদুরটা বের করতে। শিবা বলে ভাই এটা ইঁদুরের গন্ধ না। এরপর শিবা হোটেলের পেছনে তাদের নিয়ে যায়। রাঘব দেখে এইখানে অনেক ময়লা স্তূপ করে রেখেছে। রাঘব বলে এইসব এখানে কিভাবে এলো? শিবা বলে ভাই জায়গা খালি থাকায় আমি প্রথমে হোটেলের ময়লা এখানে ফেলতাম, আমায় দেখে মহল্লার সবাই এখন এখানে ময়লা ফেলে। রাঘব সোজা ময়লা পরিষ্কার করতে একজনকে ফোন দেয় এবং রাগ করে বলে তাড়াতাড়ি আসো। ফোনের ওপাশ থেকে বলে এত রাগ দেখাচ্ছ কেন? আমি যেতে পারবো না। এটা শুনে রাঘব চিন্তায় পড়ে যায়। রাঘবের বাবা বলে এত চিন্তা করলে হবে, যাও নিজে গিয়ে পরিষ্কার করো। এই বলে তার বাবা বাড়ি চলে যায়। এরপর রাঘব আর শিবা মিলে সব ময়লা পরিষ্কার করে এবং সেখানে একটা সাইনবোর্ডও লাগিয়ে দেয় যাতে কেউ এখানে ময়লা না ফেলে। রাঘব সব ঠিক করে আবারও হোটেলে বসে। তখনই রাঘব দেখে একজন ময়লা আবারও সেখানেই ফেলে। এই দেখে রাঘব চিন্তায় পড়ে যায়। দুদিন পর পাত্রপক্ষ বলে আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না। রাতের বেলা সান্দিয়ার বাবা তার মাকে বলে এমএলএ 50 একর জমি কিনেছে, আমাদের জমির উপর হাইওয়ে হবে, খুব তাড়াতাড়ি সরকারি নোটিশও আসবে। সান্দিয়ার মা বলে রাঘব ছেলেটা তো ভালোই, আমরা তাদের দুজনের বিয়ে দিয়ে দেই। পরের দিন সান্দিয়ার বাবা রাঘবদের বাড়িতে আসে বিয়ের প্রস্তাব নিয়ে। রাঘবের বাবা বলে সেই পাত্রপক্ষের কি হলো? সান্দিয়ার বাবা বলে সত্যি বলতে আপনার ছেলের উপর আমার কোনো ভরসা নেই, শুধুমাত্র আমার মেয়ের মুখের দিকে চেয়ে এখানে এসেছে। এটা শুনে রাঘব খুবই রেগে যায় এবং বলে আমার উপর যদি আপনার বিশ্বাসই না থাকে তাহলে এখানে কেন এসেছেন? আমি যদি বিয়ে করি তাহলে হোটেল ঠিক হওয়ার পরই বিয়ে করব। এটা বলার পর তার বাবা তার উপর খুবই রেগে যায়। সান্তিয়া বলে বাবা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল, তুমি তাকে এইভাবে কেন বলেছো? রাঘব বলে আগে এই হোটেল বড় করব, তারপরে তোমার কথা ভাববো, আমাকে জীবনে অনেক বড় হতে হবে। এই শুনে সান্তিয়া রেগে গিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। রাঘব থামিয়ে বলে আমার ভুল হয়ে গেছে, আসলে আমার মাথা ঠিক নেই, কি বলতে কি বলেছি। আমার হোটেলে বোম্বে চাটনিও খুব একটা চলছে না। সান্তিয়া বলে তোমার এই বোম্বে চাটনি কেউ খাবেও না, পাশের দোকানে কত ভালো চাটনি পাওয়া যায়। সেদিন আমি মিথ্যে বলেছিলাম তোমার মন রাখতে, যদি পারো তো ভালোভাবে রান্না শেখো। এই বলে সান্তিয়া সেখান থেকে চলে যায়। সান্তিয়ার কথা রাঘবের সোজা কলেজে লাগে। এদিকে দুধওয়ালা দুধ নিয়ে যাচ্ছিল, তখন সে মালিকার্জুনকে ব্রিজের উপর দাঁড়িয়ে থাকতে দেখে। দুধওয়ালা থামানোর চেষ্টা করে কিন্তু মালিকার্জুন ব্রিজ থেকে লাফ দেয়। দুধওয়ালা তাকে বাঁচাতে পানিতে লাফ দেয়। এই ঘটনা গোপালকে জানানো হয়। গোপাল প্রাণপণে ছুটছে, কেননা মালিকার্জুন তো তার বাবার মতোই। মালিকার্জুনকে পানি থেকে তোলা হয়। ছেলে তার বাবার হাত পা গরম করছে, কিন্তু তার বাবা তো আর এই পৃথিবীতেই নেই। মালিকার্জুন মারা যায়। লোকেরা বলছে মালিকার্জুন মারা গেছে, ভালোই হয়েছে, নাহলে তাকে মানুষের কথা শুনতে হতো। আসলে মালিকার্জুন চিটফান্ডের টাকা রাস্তার কাজের জন্য কন্ডাক্টরকে দিয়েছিল। কন্ডাক্টর সব টাকাই নিয়ে পালিয়ে যায়। একজন গোপালকে বলে তুই না বলেছিলিস তোর চাচা 80 বছর বাঁচবে, তোর গণনা তো ভুল হয়ে গেল। এরপর থেকে গোপাল শুধু মন খারাপ করে থাকে। রাঘব তার হোটেল নিয়ে চিন্তায় ছিল। সান্তিয়া রাঘবের জন্য অপেক্ষায় ছিল। গৌতমীকে সেই অটোওয়ালা ডিস্টার্ব করে যাচ্ছিল। গোপাল তার ভুল বুঝতে পারে এবং সে সোজা গৌতমীর সাথে দেখা করতে আসে। গৌতমী রেগে থাকায় গোপালের সাথে খুব খারাপ ব্যবহার করে। পরের দিন রাঘব যখন রাস্তা দিয়ে হাঁটছিল তখন সে একটা দোকান দেখতে পায়। এই ছোট্ট দোকানটিতে অনেকে খাবার খেতে ভিড় জমিয়েছে। রাঘব দোকান থেকে ডোসা ও চাটনি নেয়। রাঘব খেয়ে দেখে আসলে তো এই চাটনি খেতে অনেক স্বাদ। রাঘব তার ভুল বুঝতে পারে এবং সিদ্ধান্ত নেয় সে কিছু একটা করবে। রাতে রাঘব তার মাকে ফোন করে বলে মা বাবা ঠিকই বলে, আমাকে দিয়ে কিছুই হবে না, অন্যান্য দোকানের চাটনি অনেক ভালো আর আমার চাটনি কিছুই না। তার মা বলে মন খারাপ করিস না, সে বোম্বে চাটনি হোক বা সাধারণ চাটনি, জরুরি হচ্ছে যখন কেউ খাবে তখন যেন তার ভালো লাগে। তুই মন দিয়ে কাজ কর, দেখবি ঠিকই স্বাদ লাগবে। মানুষ কি বলছে এটা শুনিস না, ভালোভাবে কাজ কর, মানুষ এমনিতেই তোর হোটেলে আসবে। রাঘব তার মায়ের কথাগুলো চুপচাপ শুনছিল। পরের দিন রাঘবের ছোটবেলার কথা মনে পড়ছিল। তার মা তাকে ঠিক যেভাবে রান্না করতে শিখিয়েছিল রাঘব ঠিক সেভাবে রান্না করে। ছোটবেলায় তার মায়ের হাতের বানানো চাটনি ভালো লাগলেও এখন নিজের বানানো চাটনি মোটেও ভালো লাগে না। কিছুক্ষণ পর তার বাবা মা আসে। রাঘব আবারও চাটনি বানাতে শুরু করে, কিন্তু এবারও খুব একটা ভালো হয় না। এই জন্য রাঘব রেখে গিয়ে আম গাছের নিচে বসে থাকে। রাঘব খুবই চিন্তিত, সে কি সফল হতে পারবে? তখনই গাছ থেকে একটা আম পড়ে। রাঘব কিছু একটা ভাবে এবং সে সাথে সাথে আম নিয়ে রান্নাঘরের দরজা লাগিয়ে দেয়। এরপর সে আম দিয়ে চাটনি বানায় এবং খেয়ে দেখে এটা তো আসলে অনেক মজা হয়েছে। রাঘব তার বাবা মাকে চাটনি খেতে দেয়। তার বাবা চাটনি খায় এবং খুবই ভালো লাগে। রাঘব দূর থেকে এটা দেখে অনেক খুশি হয়। বিকেলে তার বাবা বলে জীবনে খারাপ সময় আসবে, তবে সবচেয়ে জরুরি হচ্ছে একজন ভালো মানুষ হওয়া। তোমার চাটনি আজ ভালো ছিল, আরো পরিশ্রম করো। এই বলে তার বাবা মা চলে যায়। এরপর রাঘব গাছটিকে অনেকক্ষণ ছুঁয়ে দেখে যে গাছ সে কেটে ফেলতে চেয়েছিল আর সেই গাছ থেকে নতুন করে ঘুরে দাঁড়াতে সাহায্য করছে। রাতের বেলা তারা আবারও সব ময়লা পরিষ্কার করে। পরের দিন আবারও একজন ময়লা ফেলতে আসলে সে ময়লা ফেলতে পারে না, কারণ রাঘব সেখানে মন্দির স্থাপন করেছে। হোটেলে এখন অনেক ভিড় হচ্ছে। এই দেখে রাঘব খুব খুশি হয়। এদিকে সান্তিয়ার বাবাকে সেই পাত্রপক্ষ ফোন দিয়ে বলে সান্তিয়াকে বিয়ে করবে। এটা শুনে সান্তিয়ার বাবা খুব খুশি হয়। পাত্রপক্ষ সান্তিয়াকে দেখতে আসছে। পাত্র তার বাবা মাকে বলে তোমাদের পছন্দে বিয়ে করতে গিয়ে আমি কোনো মেয়েই খুঁজে পাইনি, এখন আমি যাকে পছন্দ করব তাকেই বিয়ে করব। রাঘব বাজারে এসেছে সান্তিয়ার কাছে এবং বলে আমি তোমাকে কিছু বলতে চাই। সান্তিয়া বলে কি আর বলবে, তোমার হোটেল ভালো চলছে এই
তো? রাঘব বলে কেন, তুমি খুশি হওনি? সান্ধিয়া রাঘবকে খুব একটা পাত্তা দিচ্ছে না। এদিকে গোপাল গৌতমীকে বলে আমি শুধু 2 মিনিট তোমার সাথে কথা বলতে চাই। গৌতমী বলে তুমি যদি বলতে আমাকে তোমার পছন্দ হয়নি তাহলে আমি মেনে নিতাম, কিন্তু তুমি আমার জন্ম নিয়ে কথা বলেছো। গোপাল বলে আমায় তুমি ক্ষমা করে দাও, আসলে আমি কুসংস্কারে বিশ্বাস করতাম, এখন আমি তোমায় বিয়ে করতে চাই। গৌতমী বলে বিয়ে করতে হলে আমার বাড়িতে এসে কথা বলো। এই বলে গৌতমী চলে যায়। গৌতমী বাড়িতে এসে দেখে সে অটোওয়ালা তার বাবার সাথে বসে আছে। তার বাবা তো জামাই হিসেবে মেনে নিয়েছে, কেননা অটোওয়ালা যে তার বাবাকে মদ খাওয়ার জন্য টাকা দেয়। গৌতমী ঝাড়ু এনে অটোওয়ালাকে বাড়ি থেকে বের করে দেয়। গৌতমীর বাবা বলে আমার মেয়েকে তো তোমার সাথে বিয়ে দেবই। অটোওয়ালা বলে আমি বিয়ে করব না, আপনাকে আমি যে টাকাগুলো দিয়েছি সেগুলো ফেরত দেন। গৌতমীর বাবা বলে কিসের টাকা দিয়েছো? তারা দুজনে ঝগড়া শুরু করে দেয়। অটোওয়ালা রাস্তায় অটো থামায়, রাস্তার মাঝখানে তারা হাতাহাতি শুরু করে দেয়। ট্রাফিক পুলিশ এসে অটোওয়ালাকে চলে যেতে বলে। এদিকে পাত্রের গাড়ি খারাপ হয়ে গেছে, এই জন্য তারা অটোর জন্য দাঁড়িয়ে আছে। তখনই সে অটোওয়ালা অটো থামায়। অটোওয়ালা বলে 1000 টাকা লাগবে। পাত্র তবুও অটোতে উঠে বসে। অটো খুবই দ্রুত চালাচ্ছিল, তাই পাত্রের মা বলে বাবা তুমি আস্তে চালাও। অটোওয়ালা বলে চাচি কোনো সমস্যা নেই। তখনই গোপালের মোটরসাইকেল অটোতে লাগিয়ে দেয়। গোপাল বলে তুই রং সাইডে কেন আসলি? অটোওয়ালা বলে আমি ঠিকই এসেছি। তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। এক পর্যায়ে অটোওয়ালা গোপালকে চড় মারে এবং সেখান থেকে চলে যায়। এদিকে সান্ধিয়া এখনো রাগ করে আছে। তখন গোপাল ফোন করে ঘটনাটা জানায়। রাঘব বলে আমি এখনই আসছি। এরপর দুজনে সে অটোটাকে ফলো করে, থামানোর অনেক চেষ্টা করে। এক পর্যায়ে তারা অটোর সামনে গিয়ে দাঁড়ায়। রাঘব অটোওয়ালাকে মারধর শুরু করে। পাত্রের দেরি হওয়াতে সে অটোওয়ালাকে বাঁচাতে আসে। পাশ দিয়ে তখন সান্ধিয়া যাচ্ছিল, সে দেখে রাঘব পাত্রকে চড় মেরেছে। তখন সে অটো থেকে নেমে রাঘবকে ধরতে যায়। এইটা পাত্রপক্ষ দেখে ফেলে। এইভাবে দেখলে কেউ কি বিয়ে করতে চায়? পাত্রপক্ষ চলে যায়। কিছুক্ষণ পর রাঘব সান্ধিয়াকে বাড়িতে নিয়ে আসে। সান্ধিয়ার বাবা উপায় না পেয়ে রাঘবের সাথে তার মেয়ের বিয়ে দেয়। একজন রাঘবের বাবাকে বলে তোমার এই জমির উপর সড়ক হতে চেয়েছিল, এখন তার পাশে হবে, এতে তোমার জমির দামটা বেড়ে গেল। এটা শুনে রাঘবের বাবা খুব খুশি হয়। তবে সান্ধিয়ার বাবার তো যায় অবস্থা। কিছুদিন পর রাঘব গোপালের বিয়ের জন্য গৌতমীদের বাড়ি আসে। তবে গৌতমের বাবা উল্টাপাল্টা কথা বলায় তারা গৌতমের বাবাকে চ্যাংদোলা করে নিয়ে যায়। এদিকে মালিকার জন্য ছেলে দুদলাকে তার টাকা ফেরত দেয়। দুদলা সেই টাকা সেই লোকটিকে দেয় যে তার নাতনির পড়ার খরচ দিয়েছিল। রাঘবের হোটেলের সুনাম চারদিকে ছড়িয়ে পড়ে। এইখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। আপনাদের একটা কথা বলি, জীবনে কিছু করার আগে বাবা মায়ের দোয়া নিবেন। বাবা মায়ের দোয়া ছাড়া কখনোই সফল কাম হওয়া যায় না। আজ এ পর্যন্তই, দেখা হবে কোনো মুভির গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।